আচ্ছা, এই যে তুমি যখন ফুড ব্লগিং করছো এবং করার পরে তো অনেকে অনেক রকমের, তুমি যেটা বললা তোমার 90,000 ভিউজ হয়ে গেছে খুব কম সময়ের মধ্যে, এরকম তো হয়েছে যে অনেক নেগেটিভ রিভিউজও পেয়েছো? নেগেটিভ আসে মাঝে মধ্যে, এরকম হয়। আসলে যেটা হয় যে সেটাকে কিভাবে হ্যান্ডেল করো? ধরেন আমি একটা রিভিউ করলাম, সো ওখানে হয়তো গিয়ে 100 জনের খাবার ভালো 100 জন গেছে, সো হয়তো 90 জনের ভালো লাগছে, 10 জনের ভালো লাগে নাই। তো 90 জনের মধ্যে হয়তো 2 জন এসে কমেন্ট করবে যে ওদের খাবার খুব ভালো ছিল, বাট ওই 10 জনের মধ্যে কিন্তু 8 জনই এসে কমেন্ট করবে যে খাবার ভালো লাগে নাই। আর আমি যেটা আগে বলতেছিলাম, এক একজনের টেস্ট বাড কিন্তু এক এক রকম, রাইট? আমার কাছে যে খাবারটা ভালো লাগছে নট নেসেসারিলি আপনার কাছেও কিন্তু সেই খাবারটা ভালো লাগবে। সো আমি যেটা করি, আমি আসলে তখন আমি ফলো আপ কোয়েশ্চেন করা ট্রাই করি যে আসলে সামটাইমস মানুষ বলে এই খাবারটা ওয়ার্স্ট, এটা বাজে ছিল, একদম ভালো না, টাকা ওয়েস্ট। সো তখন আমি আসলে বোঝার চেষ্টা করি যে ওয়ার দে আর কামিং ফ্রম। আমি তখন জিজ্ঞাসা করি যে এই টাইপের কুইজিন তোমার অন্য কোন রেস্টুরেন্টে ভালো লাগছে। সো ওরা অনেক সময় বলতে পারে না। সো যেটা হয় যে কেন বলতে পারে না, কারণ ওরা ফার্স্ট টাইম এই কুইজিনটা ট্রাই করছে। আমি আমার নিজের এক্সপিরিয়েন্স থেকে একটা বলবো, আমি যখন ফার্স্ট টাইম মিডল ইস্টার্ন ফুড ট্রাই করি 2017-18 দিকে, আমার কাছে ভালো লাগে। আমি কোনো তেল নাই, মশলা নাই, লবণ নাই, এই খাবার কিভাবে মানুষ পছন্দ করে। বাট এখন আমার মিডল ইস্টার্ন ফুডই ভালো লাগে, বিকজ খাবারটা হেলদি, প্লাস খাবারে এক্সট্রা কোনো অয়েল নাই, এক্সট্রা কোনো মশলা নাই। সো আমরা যেটা হয় যে উইথ টাইম, মানে বাংলাদেশের সিনারিওতেও কিন্তু উইথ টাইম মানুষ কিন্তু ধীরে ধীরে টেস্ট বাডও ডেভেলপ হচ্ছে, ডিফারেন্ট কুইজিন ট্রাই করে। এখন আমি কোরিয়ান ফুড কখনোই ট্রাই করি নাই, বা আমি চাইনিজ ফুড কখনোই ট্রাই করি নাই। সো আমি যখন ফার্স্ট টাইম ট্রাই করবো, আমার কিন্তু হয়তো ভালো নাও লাগতে পারে, বিকজ এক একটা দেশে এক এক স্পাইস দিয়ে খাবার বানানো হয়, ডিফারেন্ট ওয়েতে খাবারটা প্রসেস করে প্রিপেয়ার করা হয়। সো এরকম আসে, আমাদের অনেক সময় নেগেটিভ কমেন্টস আসে। সো আমি ওভাবে ট্রাই করি, ট্রাই করি যে আসলে কেন এই নেগেটিভ কমেন্ট আসলো। আর অনেক সময় এটা হয় যে রেস্টুরেন্টে অনেক সময় রাশ থাকলে ওরা তখন খাবার ভালো মতো সার্ভ করতে পারে না, খাবারের কোয়ালিটিটা তখন বাট ওই যে নেগেটিভ রিভিউটা যখন ওরা দেয়, ওরা তো নিশ্চয়ই লিখে দিচ্ছে, ওটা তুমি রেখে দিচ্ছ নাকি? আবার আমি ডেফিনেটলি রেখে দিচ্ছি, যদি অফেন্সিভ না হয়। জেনারেলি অনেকে অনেক সময় ফিডব্যাক দেয় যে আপনার রিভিউ দেখে খেতে গেছিলাম, 2টা খাবার ভালো লাগছে, একটা ভালো লাগে না, এন্ড ইটস ওকে, মানে এটা মেনে নিতে হবে, সবার আসলে সবকিছু ভালো লাগবে না। সো আমি সবসময় রেখে দিই, এটা নিয়ে কোনো সমস্যা নেই। এই জায়গাটা থেকে আমি একটা প্রশ্ন তোমাকে করি যে অনেক ফুড ব্লগারকে অনেকে এখন পছন্দও করে না, হ্যাঁ, কারণ হচ্ছে কি তার কথা শুনে শুনে সে হয়তো বা কোনো একটা রেস্টুরেন্টে গিয়েছে, খেতে বসেছে, খাওয়া পছন্দ হয়নি, স্পেশালি বাফেগুলাতে। হ্যাঁ, ডেফিনেটলি। সো আমি যেটা করি, বাফেগুলো আমি যখন কভার করি, আমি আসলে রেগুলার বাফে কভার করি না। আমি মোস্টলি 5 স্টার, আমাদের যে ঢাকায় যে বড় বড় হোটেলগুলো আছে, বিকজ ওরা আসলে খাবার হাইজিন তো ডেফিনেটলি মেনটেন করে, প্লাস ওদের কিছু স্ট্যান্ডার্ড থাকে খাবারটা প্রিপেয়ার করা, সার্ভ করা, প্রিজার্ভ করা। সো আমি সবসময় ট্রাই করি হোটেলগুলির বুফেগুলিতেই কাজ করতে। জেনারেলি রেগুলার বুফেগুলি আমি আসলে ওরকম আমার মনে হয় না লাস্ট 3-4 বছরে আমি কভার করছি। ওকে, আচ্ছা, তুমি যখন যে ছবিগুলো তোলো, তখন আমি তোমাকে একটা প্রশ্ন জিজ্ঞেস করতে চাচ্ছিলাম যে ছবি তোলার সময় অনেক চিন্তা করে, অনেক অ্যাঙ্গেল, হ্যাঁ, চিন্তা করে। আমি খুব বাজে ছবি তুলি, আমি পার্সোনালি বলি, আমি ছবি তুলতে পারি না। তো এই খাবারের ছবি তোলার ক্ষেত্রে আসলে তোমার সাজেশনটা কি, কিভাবে তোলা যায়? খাবার যদি মানে আসলে কেউ অ্যাজ আ কন্টেন্ট ক্রিয়েটার তুলতে চায়, তাহলে মানে ফার্স্টে মেক শিওর করতে হবে যে টেবিলে জাস্ট ওই খাবারটা না, আশেপাশে আরও কিছু প্রপস আছে। বিকজ যখন একটা খাবারের ছবি তুলি, সাইডে যদি খালি থাকে ওটা আসলে দেখতে ভালো লাগে না, বাট সাইডে যদি আরও কয়েকটা আইটেম থাকে, ওটা ফিলার বলি আমরা ওইটাকে, ওটা আমরা ফিলার ক্লিপসও থাকে, ফিলার আইটেমসও থাকে। সো ফিলার থাকলে খাবারের ছবি খুব ভালো আসে। অ্যান্ড লাইট ডেফিনেটলি ম্যাটার করে, যদি রাতে বেলা হয় সেক্ষেত্রে ফ্ল্যাশ। সো আসলে লাইট অ্যাঙ্গেল খুবই ম্যাটার করে একটা খাবারকে আসলে খুব সুন্দরভাবে তুলে ধরার জন্য। আরেকটা, আমি যে রিসেন্টলি আমি কয়েকটা ভিডিওতে দেখেছি এরকম যে ছবি তোলার অনেক টেকনিক আছে, যে মানে লাইক মুভিং ছবি তোলা, হ্যাঁ, সেটা কি তুমি কখনো করেছো? বা মুভিং বলতে হচ্ছে যে না না না, ধরো একটা খাবার উঠে যাচ্ছে, আবার আরেকটা খাবার, ভিডিওর ক্ষেত্রে, ওটা ভিডিওর ক্ষেত্রে হ্যাঁ। সো সোশ্যাল মিডিয়ায় অনেক টিউটোরিয়াল পাওয়া যায়। আমি একটু ট্রাই করি যে এই জিনিসগুলো স্কিপ করা। টিউটোরিয়ালগুলো তোমার ফলো করা হয়? হ্যাঁ, টিউটোরিয়াল তো ডেফিনেটলি আমি ফলো করি। আর আমি এডিটিং তো সম্পূর্ণ ফোনে করি, ওটা পুরোটাই আমার নিজের থেকে শিখা। আমি নতুন নতুন টুলসগুলো ট্রাই করি। তাছাড়াও লাইক ইনস্টাগ্রাম বা ফেসবুকে সবসময় রিল আসতে থাকে যে এভাবে এডিট করলে ভালো হয়, এভাবে কালার গ্রেডিং করলে ভালো। সো আমি সেগুলো আসলে ফলো করার ট্রাই করি। দেশের বাইরের যারা ফুড ব্লগার আছে তাদেরকে তাদের মধ্যে মানে কাকে কাকে তোমার ফলো করা হয়? দেশের বাইরে বিলি একজন আছে, সো ওটা ফলো করা হয়। তাছাড়া নেপাল ফুডি আছে। দেন ইন্ডিয়ার কিছু নট নেসেসারি ফুড ব্লগার, ওরা আবার মিক্স অ্যান্ড ম্যাচ করে কিছু ব্লগার ফলো করা হয়, বিকজ অনেকে দেখা যায় ফুড অ্যান্ড ফান এই দুইটা মিলে কন্টেন্ট বানায়। সো
কারো কন্টেন্ট যদি আমার মনে হয় না অনেক হাই কোয়ালিটি, ওখান থেকে আমিও কিছু ভ্যালু নিতে পারবো, আমিও কোনো টেকনিক শিখতে পারবো, তখনই আমি তাকে ফলো করি। আর তাছাড়া তো আরও অনেক বড় বড় ব্লগার আছে। ওকে, আর যারা ধরো এখন নতুন যারা ফুড ব্লগার, তোমাদের পরের প্রজন্ম যারা আসছে, তাদের জন্য তোমার সাজেশনটা কি হবে? এখন আসলে ফুড ব্লগিংটা আসলে অনেকেই এখন করতেছে, কারণ এখন এত ইজি এডিট করার, আপনি যেটা বললেন ফার্স্টে যে টেমপ্লেটস থাকে, সো অনেকে আমি দেখি যারা নতুন ব্লগার আসে ওরা কিন্তু অনেক টেমপ্লেটস ইউজ করে। আমি একদম স্ক্র্যাচ থেকে এডিট করি, টেমপ্লেট একদম রেয়ার, কারণ টেমপ্লেটটা আমার মন মতো আসলে হয় না। সো আমি সাজেস্ট করবো সবাইকে যে এটার জন্য আসলে কনসিস্টেন্টলি লেগে থাকতে হবে। এমন না যে আমি 5 দিন করব, আগামী 1 মাস করব না, সেটাতে আসলে হবে না, বিকজ এখন কম্পিটিশনটা কোয়াইট হাই। যদি ব্র্যান্ডের সাথে কাজ করতে চান, বড় বড় ব্র্যান্ডের সাথে ডিল ক্র্যাক করতে চান, সেক্ষেত্রে কনসিস্টেন্ট থাকতে হবে, হাই কোয়ালিটি কন্টেন্ট দিতে হবে, ডেফিনেটলি একটা ভালো ডিভাইস দিয়ে ভিডিও করতে হবে। অ্যান্ড আরেকটা যেটা আমি মনে করি মেইন স্পাইস অফ এনি কন্টেন্ট ইজ গিভিং ভ্যালু। লাইক আমি একটা ভিডিও পোস্ট করলাম, 10টা মানুষ ভিডিওটা দেখে কোনো ভ্যালুই যদি না পায়, ও সোয়াইপ আপ করে যাবে। আমি যেটা খুঁজি ভ্যালু অন্যের ভিডিওতে, ডেফিনেটলি আমাকেও আমার অডিয়েন্সদেরকে সে ভ্যালুটা দিতে হবে। সো আমি যদি একটা রেস্টুরেন্টে যাই, আমি যদি জাস্ট কয়েকটা ইন্টেরিয়র দেখা, আমি খাবার দেখা, ভিডিওটা শেষ করে দিই, তাহলে কিন্তু এটা আসলে কোনো ভ্যালু দিবে না। আমি যেটা করি, আমি ক্যাপশনে প্রাইসগুলো মেনশন করার ট্রাই করি, আমি মেনুটা হচ্ছে আমার ব্রডকাস্ট চ্যানেলে পাঠিয়ে দিই, আর লোকেশনটাও লিখে দিই। সো সব ধরনের ইনফরমেশন যতটুকু আমার কাছে থাকে আমি ট্রাই করি যে সবটুকুই ভিডিওর মধ্যে দেওয়ার। সো মানুষ যখন আসলে ভ্যালু পাবে, তখন মানুষ আসলে সেটা সেভ করবে বেশি, শেয়ার করবে বেশি ফ্রেন্ডদের সাথে, কমেন্ট করবে। সো যত সেভ শেয়ার কমেন্ট আসবে, রিচটাও তত বেশি হবে। রিচ বেশি হলে ভিউজ মানে অটোমেটিক্যালি বেড়ে যাবে যে কোনো ভিডিও। তোমার তো ফুড ব্লগিং ছাড়াও তুমি অন্যান্য লাইফস্টাইল নিয়েও তুমি অনেক ব্লগিং হচ্ছে। আমি রিসেন্টলি কিছু পার্লার, সেলুন, কিছু ক্লোদিং ব্র্যান্ড, তাছাড়া খাবার ছাড়া নন ফুডও অনেকগুলো ব্র্যান্ডের সাথেও কাজ করতেছি, জিমের সাথেও রিসেন্টলি একটা করলাম। সো আমি এখন চাচ্ছি যে একটু, যেহেতু ফুড নিয়ে সবসময় করা হয়, আর আমি আসলে কিছু এক্সপেরিমেন্ট করে দেখছি যে একটু ফুড বাদে, যেরকম আমি একটা টয় শপ নিয়ে ভিডিও দিছি, সো দেখা গেছে এটা ভালোই 50,000-এর মতো ভিউজ আসছে, নট ব্যাড। আমার এক্সপেকটেশন মানে মানুষের আস্থার জায়গাটা তোমার সেটা হ্যাঁ, তৈরি মানে হয়ে একটু গেছে, এক্সপ্লোর করতে চাচ্ছি যে আরো কি কি টাইপ। সো এক্সপ্লোর করে আমি যেটা স্যাম্পল টেস্টিং করে দেখলাম যে আসলে মানুষ পছন্দ করতেছে। যেমন আমি গতকালকে রাতে 8টার দিকে একটা জিমের ভিডিও দিছি, অলরেডি আই থিঙ্ক 40,000 ভিউজের মতো চলে আসছে। আমার এক্সপেকটেশন ছিল যে, আমি চিন্তা করতেছিলাম যে আচ্ছা মানুষ হয়তো বলবে যে আপনি তো ফুড নিয়ে কাজ করেন, আপনি কেন জিমের ভিডিও দিচ্ছেন, বাট দেখা গেল যে ওইটা অনেক ভিউ পাইছে। সো ইনফ্যাক্ট ওরা আমাকে জিম থেকে রিচ আউটও করছে যে ভিডিওটা অনেক সুন্দর হয়েছে এন্ড এভরিথিং। সো এটাই আর কি। আচ্ছা, সারাদিনে ধরো তোমার তো ফুড ব্লগিং নিয়েই কাজ, সারাদিনে কয়টা ফুড ব্লগিং করা হয়? মানে এরকম কি হয় যে একটা পর একটা মানে দিনে? আমার হাইয়েস্ট দিনে 4টা ভিডিও শুট করা গেছে, মানে ভিডিও যে শুট আর এডিট দিনে আসলে 2টার বেশি করা যায় না। প্রচুর খেতে হয়েছে তোমাকে? নট নেসেসারিলি। আসলে যেটা হয় যে তখন কি টেস্টটা বোঝা যায়? ধরো তুমি মাত্র একটা জায়গায় তুমি টেস্ট করে আসছো এবং না ডেফিনেটলি এটা তো বোঝা যাবে। সো আমি যেটা করি যে কোথাও গেলে, যেহেতু আমাদের অনেক ফুড নিয়ে কাজ করতে হয়, সবসময় আমি আমার ফ্রেন্ড সার্কেল সহ যাই, বা মেক শিওর করি যে মানে আমার সাথে মানুষ আছে। সো খাবারটা আসলে একজন মানুষ আসলে 3টা-4টার বেশি খাবার খেতেও পারবে না কোনোভাবে। সো আমার ফ্রেন্ডরা থাকলে ইজিলি শেয়ার করা যায়। আমি ট্রাই করি যে খাবারগুলো টেস্ট করার জন্য। সো কোনো খাবার যদি আমার খুবই ভালো লাগে, ওইটা আমি আর শেয়ার করি না, তখন আমি এটা নিজেরাই খাই। সো দিনে ম্যাক্সিমাম 4টাও কভার করা হয়েছে এরকম। নাইস। আচ্ছা, অনেকক্ষণ আগে তোমাকে আমি একটা প্রশ্ন করেছিলাম যে তুমি যখন একটা রেস্টুরেন্টে যাও, অনেক অনেক কিচেন আছে যে লাইভ কিচেন থাকে, হ্যাঁ, এবং তখন তোমার শেফদের সাথেও কথা হয়, এবং তুমি বলেছো তোমার শেফদের সাথেও কথা হয়। তো বাংলাদেশের শেফদের এখনকার অবস্থান কোথায়, এবং তুমি কি মনে করো যে শেফ হিসেবে একটা পেশা গ্রহণ করা সেটা কতটুকু আসলে? তো আমি যখন কোনো রেস্টুরেন্টে যাই, লাইভ যদি কোনো স্টেশন থাকে বা শেফ যদি থাকে রেস্টুরেন্টে, আমি যখন ওদের সাথে কথা বলি, তখন আসলে আমি সবসময় ট্রাই করি বোঝার জন্য যে ওদের ব্যাকগ্রাউন্ডটা কি, ওরা কোথা থেকে রান্না শিখেছে। তো বেশিরভাগই দেখা যায় বলে যে আমরা বিদেশে কাজ করেছি, বা আমরা পর্যটনের কোর্স করেছি, বা নিজে শিখেছি, ইউটিউব দেখে শিখেছি। সো যেটা হয় যে আমি ওদের আসলে ব্যাকগ্রাউন্ডটা বুঝলে ও কি, মানে কি ইন্সপিরেশনটা নিয়ে খাবারটা আজকে আমার টেবিলে আসছে। তো আমরা তো আসলে ফাইনাল আউটকামটা দেখি যে একটা খাবার, বাট এটার পিছে যে এতগুলি মানুষ কাজ করে। সো আই থিঙ্ক ওদেরও রিকগনিশন ডিজার্ভ করে ওরা, রাইট? সো যেটা হয় যে মানে শেফরা সব জায়গায় অত বেশি হাইলাইটেড না। বিদেশে কিন্তু দেখা যায় যে শেফদেরকে অনেক হাইলাইট করা হয় যে আমাদের এই শেফ এইটা বানায়, সেইটাতে স্পেশালাইজ। আমি যেটা দেখেছি যে এটা হোটেলগুলিতে বেশি হয়, যে ওরা কোনো বিদেশ থেকে কোনো শেফ আসলো, বা বাংলাদেশেরই কোনো অনেক বড় শেফকে ওরা নিয়ে আসলো, 5 স্টার হোটেলগুলোতে ওরা বেশি প্রমোট করে শেফদেরকে। বাট আমাদের যে নর্মাল রেস্টুরেন্টগুলোতে আছে, এখানেও কিন্তু শেফরা কিন্তু ফ্যান্টাস্টিক ফুড বানায়,
বানায়, বাট দেখা যায় যে আসলে বাংলাদেশের রিকগনিশনটা ওরকম নাই। বাট দেন এগেইন আমি কিছু রেস্টুরেন্টে এরকমও কাজ করেছি যে শেফরা আমাদের সাথে সুশি বানানোর কোর্স করেছে বা কফি বানানোর কোর্স করেছে। সো তখন আমরা কিন্তু ভিডিওতে শেফদেরকে হাইলাইট করি, বা আমি যখন ভিডিও করি যদি দেখি যে কোনো লাইভ স্টেশন থাকে আমিও কিন্তু শেফদেরকে হাইলাইট করি। সো আমি ট্রাই করি ওদেরকে প্রমোট করার জন্য, বিকজ অ্যাট দি এন্ড অফ দ্য ডে ওরাই কিন্তু আমাদেরকে মজার মজার খাবারগুলো টেবিলে সার্ভ করছে। এক্স্যাক্ট। আরেকটা বিষয় বলি যে তুমি যখন শেফের কথা বলে, আমরা শেফের কথা মানে তুমি ওদের সাথে কথা বলছো, ইন্টারঅ্যাক্ট করছো, অনেক গৃহিণী কিন্তু আছে যারা তোমার খাবার বানায়, তাদের হোম শেফ যারা, আমি যেটা কি তাদেরকে নিয়ে কাজ করা হয়েছে। হ্যাঁ, হোম শেফের সাথে তো আমি রেগুলার কাজ করি। আমি টিকটকের একটা ক্যাম্পেইনেও আমি অনেকগুলো হোম শেফকে, প্রায় 15টা হোম শেফের জন্য আমি একটা ডেডিকেটেড ভিডিও বানিয়েছিলাম যে এই হোম শেফটা এই খাবার বানায়। সো এটা ইন্টারন্যাশনাল উইমেন্স ডে উপলক্ষে ছিল। সো তখন আমি নিজে থেকে রিচ আউট করে ওদেরকে প্রমোট করি আর কি আমার ভিডিওতে। ও, সেটা তোমার পেইড থাকে নাকি তুমি এটা নিজে থেকে একদম নিজে থেকে তুমি করছো? তো এই যে পোস্টগুলো তুমি করছো, তো কোন মাধ্যমটাকে আসলে তোমার কাছে সবচেয়ে বেশি ইজি মনে হয় বা তুমি সবচেয়ে বেশি রেসপন্স পাও, লাইক ফেসবুক, ইনস্টাগ্রাম অর টিকটক? রিসেন্ট ডেজে আমি ইউটিউবে সবচেয়ে বেশি ফিডব্যাক পাই মানুষের থেকে বা কমেন্টস পাই, মানুষ আরও অনেক জানতে পারে। ইনস্টাগ্রামের টার্গেটটা হচ্ছে গিয়ে ওখানকার অডিয়েন্সটা একটু ইয়াং পিপল, সো ওরা আসলে কমেন্টটা কম করে। আমার আব্বু আম্মুরা যেরকম কমেন্ট অনেক বেশি করে, কোনো কিছু দেখলে কমেন্ট করা, শেয়ার করা, বাট আমাদের পরের জেনারেশনটা ওরা কিন্তু আবার শেয়ার করে ফ্রেন্ডদের মধ্যে, বাট ওরা খুব কম কমেন্ট করে। সো আই থিঙ্ক ফেসবুক অনেক ভালো একটা প্ল্যাটফর্ম কারো গ্রো করার জন্য অ্যাজ আ কন্টেন্ট ক্রিয়েটার। এবং আরেকটা জিনিস তোমাকে বলি যে যারা কন্টেন্ট ক্রিয়েটার এখনকার সময় আছে, তো তুমি ছবি তুলে ছবিকে সবচেয়ে বেশি প্রেফারেন্স দিচ্ছ এবং ভিডিওটাকে প্রেফারেন্স দিচ্ছ। অনেকে আছে যে খাবারটা নিয়ে হয়তো বা দেখাচ্ছে এবং ওখান থেকে জুস পড়ছে এবং সেটা কীরকম দেখতে, হাতে বারবার ধরছে। তো এইটা তুমি করনি কেন? মানে তুমি যখন কন্টেন্ট বানানো শুরু করলা, এবং এটা তো একসময় শুধু ছবির মধ্যেই ছিল, কিন্তু এখন তো ভিডিওতে আসে, এবং সেটা তোমার মাথায় আসলো না কেন যে আমিও এরকম খাবারটা তুলে নিয়ে হয়তো বা জুস পড়তে থাকবে, আমি দেখাবো? এটা তোমার মাথায় আসলো না? এটা আসলে এক একজনের কন্টেন্ট ক্রিয়েশন প্রসেসটা এক এক রকম। কেউ আসলে ম্যাস চিন্তা করে যাচ্ছে, আমি যদি একটা কাচ্চির আলুকে মানে এরকম করে প্রেস করে ভর্তাই করতে থাকি, ভর্তা অনেক মানুষ দেখবে। হ্যাঁ, সো আবার অনেকে মনে করে যে না, খেয়ে দেখাচ্ছে অনেকে, কিন্তু এরকম আছে। আমিও খেয়ে দেখাই এমন না, বাট জিনিসটা এমনভাবে আমি বানাই যে না, একটা কোয়ালিটিফুল কন্টেন্ট থাকবে। বিকজ আমি কিন্তু জাস্ট ম্যাস কেটার করি না, আমাকে কিন্তু অনেক বড় বড় রেস্টুরেন্টের ওনাররা, তারপরে বিভিন্ন এজেন্সির ওনাররা, তারপরে হচ্ছে হোটেলের মার্কেটিং টিম, ওরাও কিন্তু ফলো করে। সো আমার মেক শিওর করতে হয় যে আমি যখন একটা কন্টেন্ট বানাচ্ছি ওইটা যাতে একটা অনেক ভালো ইমপ্রেশন দেয় অ্যাবাউট আওয়ার লাইক বাংলাদেশের ফুড ইন্ডাস্ট্রি নিয়ে। বিকজ আমার বাংলাদেশের পরে ইন্ডিয়া, ইউএসএ, ইউকে, কানাডার ফলোয়ার সবচেয়ে বেশি। সো ওখানে যে বাংলাদেশিরা আছে ওরাও কিন্তু আমার ভিডিও দেখে, ইন্ডিয়ানসরাও আমার ভিডিও দেখে। সো আই হ্যাভ টু মেক শিওর যে আমার কন্টেন্টটা কোয়ালিটিফুল হোক, আর ওরা যাতে মানে কন্টেন্টটাকে জাস্ট অ্যানাদার কন্টেন্ট না চিন্তা করে। অলসো আমার মনে হয় তোমার ভিডিওতে আমি অনেক গ্রাফিক্সের কাজ দেখেছি, এবং এই যে গ্রাফিক্সের কাজগুলো তুমি যখন করো তখন তো নিশ্চয়ই তোমার বেশ কিছু সফটওয়্যার ইউজ করতে হয়। তো আমি এখন ফোনে জেনারেলি এডিট করার জন্য লাইটরুম ইউজ করি, ছবি এডিট করার জন্য, বিকজ লাইটরুমে অনেক ধরনের কন্ট্রোল করা যায় আমি ছবিটা কিভাবে করে এডিট করতে চাই। আর ভিডিওর জন্য আমি প্রিমিয়ার প্রো আর ক্যাপকাট ইউজ করি। সেটা কি ল্যাপটপে শুধু মোবাইল দুইটাই মিক্স থাকে, বাট মোবাইলে আমি প্রেফার করি। এবং এটার জন্য কি তোমার সেটাকে টাকা দিয়ে কিনে নিতে হচ্ছে? হ্যাঁ, পেইড ভার্সন, ডেফিনেটলি পেইড ভার্সনে করছো। সেটা ফ্রিতে যেগুলো থাকে সেগুলোতে অনেক অপশন থাকে না, আসলে অত সুন্দরভাবে ইউজ করে আসলে আরাম পাওয়া যায় না ইউজ করে। তুমি তো শুধু ফুড ব্লগিং না, রেসিপি নিয়েও কাজ করছো, ওই জায়গাটা একটু শুনি। তো সত্যি কথা বলতে আমি যখন একটা রেসিপি বানাই আমি ট্রাই করি যে রেসিপিটা একদম ট্রেডিশনাল কিছু না, একটু ডিফারেন্ট, একটু ভাইরাল। সো আমি আগে একটু রিসার্চ করে নেই যে ইন্ডিয়া, নেপালে সিমিলার কাইন্ড অফ আইটেম কীভাবে বানিয়ে ওরা অনেক ভাইরাল হয়েছে। সো আমি ট্রাই করি ওদের ইন্সপায়ার্ড হয়ে ডেফিনেটলি নিজের একটা টাচ থাকে বানানোর জন্য। অ্যান্ড আলহামদুলিল্লাহ এই পর্যন্ত আমি যে কয়টা রেসিপি পোস্ট করেছি সবগুলোই ভাইরাল গিয়েছে। এবং রিসেন্টলি তুমি মনে হয় একটা আইসক্রিম কোম্পানিরও রেসিপি নিয়ে কাজ করছো। আমি কাজ করতেছি আইসক্রিম কোম্পানির, মানে আইসক্রিম দিয়ে একটা রেসিপি বানাবো, সো এটা নিয়ে আমি কাজ করতেছি। পারফেক্ট। শেষের দিকে আমি একটা ছোট্ট পার্ট রেখেছি, সেটা হচ্ছে কি সহজ প্রশ্ন। তোমাকে আমি কয়েকটা সহজ প্রশ্ন করবো, আমি কুইক আনসার দিয়ে দিবা। ফুচকা না বিরিয়ানি? ফুচকা। আধুনিক ফিউশন ফুড নাকি ঐতিহ্যবাহী রান্না? ঐতিহ্যবাহী রান্না। আলো ঝলমলের রেস্টুরেন্ট নাকি শান্ত পরিবেশ? শান্ত পরিবেশ। ক্যামেরা আগে না খাবারের কামড় আগে? ক্যামেরা। রান্না না খাওয়া কোনটা বেশি আনন্দ পাও? খাওয়া, ডেফিনেটলি। মানে রান্না করা অনেক কষ্ট, রান্না করা অনেক কষ্ট। স্ট্রিট ফুড নাকি লাক্সারি রেস্তোরাঁ? লাক্সারি।
খুবই ভালো লাগলো তোমার সাথে কথা বলে, হয়তো তোমার কাছ থেকে আমাদের দর্শকরাও অনেক ধরনের ইনফরমেশন পেয়ে গেল। তোমাকে অসংখ্য ধন্যবাদ আমাদের অনুষ্ঠানে আসার জন্য এবং আমাদের সময় দেওয়ার জন্য। থ্যাংক ইউ আপু, আপনাকেও অনেক ভালো লাগলো আজকে কথা বলে, আর থ্যাংক ইউ চ্যানেল আইকেও। তো এভাবেই আমরা শেষ করছি আমাদের আজকে সেই সুস্বাদু পর্ব। আগামী পর্বে আপনাদের সবার সাথে আবার দেখা হবে, ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন।